সবার কাছে চলে গেছে, তাই তো? যাই হোক, নেক্সট যেটা বলার যে আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো যে বিগত কয়েকটা ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো কারণে মিস করে গেছো, সেগুলো তুমি আবারও কিভাবে পেতে পারো সেগুলো আমি আজকের ক্লাসে আরেকবার জানিয়ে দেবো। তো অবশ্যই রেডি থেকো, সেইভাবে আমি জানিয়ে দেবো আজকের ক্লাসে। ঠিক আছে, ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো যে বিগত ক্লাসগুলো রেকর্ডিং যারা কোনো কারণে মিস করে গেছো কিভাবে আবার পেতে পারো, আমি সেটা জানিয়ে দেবো। একটু ওয়েট করে যায়, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর সিটেট কে নিয়ে ভাবো, সবাইকে বলবো সিটেট কে নিয়ে ভাবো। অলরেডি কিন্তু সিটেট এর দেখো সমস্ত রকম মানে নোটিফিকেশন বেরিয়ে এসছে। ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে, সময় দাও, সমস্ত কিছু বন্ধ করে দাও, বন্ধ করে এখানে সময় দাও। বাকি দায়িত্ব তোমাদের, কিভাবে কি দেখবে বা দেখছো। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দিচ্ছি। একটু ওয়েট করে যায়, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। এটা হলো স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, স্যার জয়েন করে গেছেন, স্যার জয়েন করে গেছেন, আমরা স্টার্ট করে দিচ্ছি। যেটা বলার, একটু প্লিজ কেয়ারফুলি ক্লাসটাকে করো। 1.5 ঘন্টা ক্লাস, মানে 9:30টার মধ্যে ধরো ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, স্যার যেখানে শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করি, যাতে করে তোমাদের কোনো সময় নষ্ট না হয়। কিন্তু প্লিজ ক্লাসটা মন দিয়ে করো। কমেন্ট বক্স খোলা থাকছে কিন্তু মাইক্রোফোন বন্ধ থাকছে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিও। আমি বলবো যে অপ্রয়োজনীয় কমেন্ট করার দরকার নেই। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন।
হ্যাঁ, গুড ইভিনিং স্যার। আমার কথা আশা করি স্পষ্ট হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে। ওকে 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 স্যার, এক সেকেন্ড একটু ওয়েট করে যেতে বলুন। আমি হ্যাঁ পেজটা সেট আপ করে নিয়ে শুরু করছি, ঠিক আছে? আপনি একটুখানি থাকুন ততক্ষণ, মানে জাস্ট 2 মিনিট। এক সেকেন্ড। ডকুমেন্ট। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একবার আমাকে একটু কনফার্ম করবেন যে স্ক্রিন ভিজিবল আছে কিনা। স্যার, এখনো হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, একটু হয়তো আজকে টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক আমি ইউ। শুরু করছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, দেখো, আজকে তোমাদেরকে আমি যেই জিনিসটা পড়াবো বা স্যার তোমাদেরকে যা যা বলেছেন সেই সম্বন্ধে কথাবার্তা বলতে গেলে, যে আমাদের আমাদের আলোচ্য বিষয়ের নামটা কি? আলোচ্য বিষয়ের নাম হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান। তো আমাদের সায়েন্সের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি? সেটা হলো বায়োলজি। এইবার প্রথমেই যখন আমি বায়োলজিকে নিয়ে আলোচনা করছি, সেই বায়োলজিকে নিয়ে আলোচনা করার সময়তে করে আমার কোন কোন চ্যাপ্টার গুলো আমাকে বায়োলজিতে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার গুলো আমাকে বায়োলজিতে পড়তে হবে না। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই আমার যেটা আছে সেটা কি আছে আমাদের? এনিমেল সেল বা প্রাণী কোষ। এনিমেল সেল বা প্রাণী কোষ, তার মানেটা কি হলো এখানে? যে আমার, তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যা কোষ আছে, আমার দেহে যা কোষ আছে, এই যে টোটাল যে কোষের যে ব্যাপারটা, সেই টোটাল কোষের ব্যাপারটাকে আমরা কি বলবো? সেই টোটাল কোষের ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রাণী কোষ বলবো। ঠিক আমাদের শরীরে যেমন যেমন প্রাণী কোষ আছে, ঠিক তোমাদের শরীরেও কি আছে, বা উদ্ভিদের শরীরেও, তোমাদের শরীরে বলা হয়, উদ্ভিদের শরীরেও অনেক কোষ আছে। উদ্ভিদের শরীরে যেই যেই কোষগুলো আমাদের থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। সেই জিনিসটাকে কি বলবো আমরা? সেই জিনিসটাকে বলে উদ্ভিদ কোষ। তাহলে আমাদের দেহে যেটা আছে তাকে প্রাণী কোষ বলে, উদ্ভিদ দেহে যেটা আছে সেটাকে কি বলে? উদ্ভিদ কোষ বলে। এখন প্রশ্ন হলো যে স্যার, আমাদের দেহে যে প্রাণী কোষ আছে, এই প্রাণী কোষগুলোকে যদি আমি একত্রিত করি বা অনেকগুলো জায়গাকে যদি আমি অনেকগুলো প্রাণী কোষকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমাদের যে কোষটা হবে, সেই কোষটার নামটা কি? সেই কোষটার নামটা হচ্ছে, বা সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু। এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু, অর্থাৎ যেখানে আমাদের প্রচুর প্রাণীদের যে কোষগুলো একত্রিত হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে এনিমেল টিস্যু। ঠিক একইভাবে উদ্ভিদ কোষগুলো যেখানে আমার একত্রিত হয়, সেই জায়গাতে আমরা কি বলবো? সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের উদ্ভিদ টিস্যু। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্নটা আসছে কি আমাদের জেনেটিক্স। জেনেটিক্স কাকে বলে গো? জেনেটিক্স বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আমাদের, ধরে নাও, তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, আর তোমার বৈশিষ্ট্যটা তোমার সন্তান সন্ততির মধ্যে। এই যে কোনো একটা বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে, অর্থাৎ আমাদের জন্মিত জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয়ে যাবার যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটিকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের জেনেটিক্স বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক্স বলবো। এবার চলে এসো আমাদের তার পরবর্তী চ্যাপ্টার, বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন জিনিসটা কি জিনিস? না, বায়ো এভিলিউশন জিনিসটা হচ্ছে আমাদের এরকম, যে মানুষ সময়ের সাথে সাথে, শুধু কি মানুষ স্যার,
না শুধু মানুষ না, মানুষ ছাড়াও আমাদের অন্যান্য যত রকম প্রজাতি বর্তমান আছে, সেই প্রজাতি যত রকম বর্তমান আছে, তারা সময়ের সাথে সাথে এই যে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে এই যে মডার্নাইজেশন হয়ে যাচ্ছে বা আপগ্রেডেশন হয়ে যাচ্ছে, এই মডার্নাইজেশন বা আপগ্রেডেশনের জায়গাটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে আমাদের বায়ো এভলিউশন বলবো। আমরা কি বলবো বলো? আমরা বায়ো এভলিউশন বলবো। ক্লিয়ার হয়েছে? নাম্বার 7 কি চ্যাপ্টার আমাদের? নাম্বার 7 চ্যাপ্টারের মধ্যে হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি জিনিসটা হচ্ছে আমাদের যে তো যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, এই প্রাণী এবং উদ্ভিদের এক এক জায়গায় এক এক রকমের নাম। কি বললাম কথাটা? এক এক জায়গায় এক এক রকমের নাম। তাহলে এই যদি এক এক জায়গায় এক এক রকমের নাম হয়, তবে সেই প্রাণী বা উদ্ভিদ বা প্রজাতি সম্বন্ধে অ্যানালিসিস করতে গেলে আমাদের একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে আসতে হবে। এই জন্য কি করানো হয়েছে? এই জন্য আমাদের কি করানো হয়েছে না, একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নামকে দিতে হয়েছে। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নেম মানে ব্যাপারটা কিরকম স্যার? না, আমাদের যে কোনো প্রাণী বা উদ্ভিদের গণ ও প্রজাতির উপর ভিত্তি করে আমাদের একটা নাম দেয়া হবে। সেই নামটাকে কি বলা হয়? বিজ্ঞানসম্মত নাম। এবং সেটা কি আমাদের ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। মানে এটা নয় তোমার পশ্চিমবঙ্গে এই নাম, বিহারে অন্য নাম, উত্তরপ্রদেশ অন্য নাম, আমেরিকা অন্য নাম, তা না। যদি আমাদের কোনো কিছুর একটা ইউনিভার্সালি নাম হয়, তাহলে সেটা আমাদের কি বিজ্ঞানসম্মত নাম, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। সাপোজ কাতলা মাছ, কাতলা মাছের আমাদের বিজ্ঞানসম্মত নাম কি? কাতলা কাতলা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, আমাদের ইন্ডিয়াতেও কাতলা, আমেরিকাতেও কাতলা, ফ্রান্সেও কাতলা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের ট্যাক্সোনমি আছে বা শ্রেণীবিন্যাস আছে, এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস কি আবিষ্কার করেছেন? না এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস আবিষ্কার করেছেন হচ্ছে না আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছেন। এরপরে চলে এসো প্রোটিস্টা, প্রোটোজোয়া ও পরিফেরা। অর্থাৎ আমাদের প্রোটোজোয়া এটা কি? এটা হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু। এটা কি বলো? এটা হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু। আর প্রোটিস্টা, পরিফেরা কি? এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের প্রজাতি। এবার চলে এসো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র। তাহলে স্যার এতক্ষণ তো গেল বাইরের লোকের কথা, এবার আমি আপনার সঙ্গে অর্থাৎ আমি আমার নিজের সঙ্গে কথা বলবো। কথা বলবো মানে কিরকম গল্পটি গেল? কি হয়েছে যে স্যার আমার কোনো একটা জিনিস বা কোনো একটা খাদ্যকে যখন আমি খাই, সেই খাবারটা থেকে হয় আমি প্রোটিনকে পাবো, আদারওয়াইজ আমি ফ্যাটকে পাবো, আদারওয়াইজ আমি কার্বোহাইড্রেটকে পাবো। তাহলে আমরা কি কি পাবো? তিনটে জিনিস পাবো। একটা জিনিসের নামটা কি বলো আমাদের? প্রোটিন। একটা জিনিসের নামটা কি? আমাদের ফ্যাট। আর একটা জিনিসের নামটা কি? আর একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তো এই যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি প্রভৃতি আছে, এই জিনিসগুলো আমাদের কিসের ওপরে ডিপেন্ড করে? কিসের ওপরে ডিপেন্ড করে মানে ব্যাপারটা কিরকম হলে স্যার? ব্যাপারটা একটুখানি বলুন না। আমার কথাটি হচ্ছে যে এই যে প্রোটিন বলো, ফ্যাট বলো, কার্বোহাইড্রেট বলো, এই সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসগুলো আমরা তখনই পাই যখন সেই জিনিসটাকে আমরা কি করতে পারি না, সেই জিনিসটাকে আমরা পচাতে পারি। সেই জিনিসটাকে কি করতে পারি? আমরা সেই জিনিসটাকে পচাতে পারি। তাহলে এই যে পচাই যে সিস্টেমটা, তাকে আমরা কি বলবো? পাচন তন্ত্র। তাহলে পাচন তন্ত্রের আমাদের কি কি ক্রিয়া হয়? প্রথম কথা, আমাদের পাচন তন্ত্রের যে ক্রিয়াটা হয়, কি হয় বলো? না পাচন তন্ত্রের যে ক্রিয়াটা হয়, 1 নম্বর কি? 1 নম্বর যে আমাদের কোনো একটা খাবার যখন আছে, সেই খাবারটাকে আমার মুখে স্যালাইভা দিয়ে কি হচ্ছে? মুখে স্যালাইভা দিয়ে আমার সেটাকে ভেজাচ্ছে। এবার কি হচ্ছে? আমাদের কি হচ্ছে? দাঁত দিয়ে সেই জিনিসটাকে কি করছে? দাঁত দিয়ে আমার সেই জিনিসটাকে চেবাচ্ছে।
এবং তার পরবর্তীতে আমাদের শরীরে পাচন তন্ত্রকে কনভার্ট করছে। তার পরবর্তীতে আমাদের কি করছে? তার পরবর্তীতে আমাদের শরীরে আমাদের পাচন তন্ত্রকে কনভার্ট করছে। তাহলে কি হলো, বুঝতে পেরেছো কি পারেনি বলো? এটা গেল। এবার আমাদের কি হয়েছে, ডাইজেস্টিভ সিস্টেমের পরবর্তীতে আমাদের যে জায়গাটি আসছে, সেই জায়গাটার নামটা কি বলো? সেই জায়গাটার নামটা হচ্ছে, আমাদের মাথায় রাখবে, সার্কুলেটরি সিস্টেম। সেই জায়গাটার নামটা কি? সেই জায়গাটার নামটা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম জিনিসটা কি জিনিস? সার্কুলেটরি সিস্টেম জিনিসটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের দেহে রক্ত, প্রধান ফ্লুইড কি? প্রধান ফ্লুইড হচ্ছে আমাদের রক্ত। এই যে রক্ত আমাদের প্রধান ফ্লুইড আছে, এই ক্ষেত্রে রক্ত কি করে? আমাদের দেহের মধ্যে ঘুরছে। এবার কথা হচ্ছে, কেন স্যার রক্ত আমাদের দেহের মধ্যে ঘুরছে? রক্ত আমাদের দেহের মধ্যে ঘুরছে, এর কারণটা হচ্ছে কি, যে আমাদের হৃৎপিণ্ড তাকে পাম্প করছে। তাহলে পাম্প করছে মানে কি? হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে। কি কি হচ্ছে বলো? হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে এবং হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে। এই যে হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে, এই যে হৃৎপিণ্ড সংকোচন, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের সিস্টোল বলবো। আর হৃৎপিণ্ড যে প্রসারণ, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডায়াস্টল বলবো। এই জিনিসটাকে আমাদের কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টল বলবো। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? এইবার কথাটা হচ্ছে, আমাদের রক্ত এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে। এই যে রক্ত এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, রক্তটা কার মাধ্যমে যাচ্ছে? রক্তটা আমাদের শিরা ও ধমনীর মাধ্যমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে, শিরা ও ধমনীর মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন সেই রক্তটা আমাদের কিভাবে যাচ্ছে? কিভাবে যাচ্ছে মিন্স কিরম কথাটি? সে শিরার মধ্যে দিয়ে কি ধরনের রক্ত যায় ও ধমনীর মধ্যে দিয়ে কি ধরনের রক্ত যায়? দেখো, এই জেনারেলি আমাদের শিরার মধ্যে দিয়ে কিন্তু দূষিত রক্ত যায় এবং ধমনীর মধ্যে দিয়ে আমাদের কি রক্ত যায়? বিশুদ্ধ রক্ত যায়। তাহলে কি হয়েছে? ধমনীর মধ্যে দিয়ে আমাদের কি গেছে? ধমনীর মধ্যে দিয়ে আমাদের কিন্তু বিশুদ্ধ রক্ত যায়। এবার প্রশ্ন হলো কি, যে আমাদের এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম স্যার? না, আমাদের ব্যতিক্রমটা হলো যে, স্যার যদি শিরার আগে মহা কথাটা লেখা থাকে বা ধমনীর আগে মহা কথাটা লেখা থাকে, তবে আমাদের কি হবে? তবে আমাদের যেটা হবে, এর প্রপার্টিস উল্টে যাবে। এর প্রপার্টিস কি হবে? এর প্রপার্টিস উল্টে যাবে। মানে কিরকম গল্পটি হবে স্যার? যে আমাদের মহাশিরার মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে আর মহা ধমনীর মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, এবার চলে এসো হচ্ছে আমাদের এই যে রক্ত আছে, এই রক্তকে আমরা অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপরে ভিত্তি করে কি করতে পারি? না, আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তোমরা প্রত্যেকে জানো কি কি? এ, বি, এ বি, ও। এরপরে চলে এসো আমাদের কোথায়? রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্রে। রেসপিরেটরি সিস্টেম জিনিসটা কি জিনিস স্যার? না, রেসপিরেটরি সিস্টেম জিনিসটা হচ্ছে আমাদের যখন আমরা শ্বাস নিচ্ছি, সেই শ্বাসের সময়টা করে আমাদের শ্বসন তন্ত্র। তাহলে আমাদের এই যে শ্বসন আছে, এটা 2 প্রকারের। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস কোথায় হয়? আমাদের সাইটোপ্লাজমের সাইটোসিলে হয়। আর আমাদের ক্রেবস চক্র কোথায় হয়? না, মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে বুঝে গেলে আমাদের কি হয়েছে। এবার চলে এসো আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা আমাদের এখানে যেটা বলবো, রেচন তন্ত্র। তুমি যে কোনো কিছু একটা খাবার খেলে, সেই খাবারটাকে ডাইজেস্টিভের পরবর্তীতে গিয়ে তোমার শরীরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি সংশ্লেষ হবে। এইবার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংশ্লেষ হবার পরবর্তীতে কি হবে? না, তোমার খাদ্যের মধ্যে যে অপাচ্য অংশটি থাকছে, তোমার খাদ্যের মধ্যে যে অপাচ্য অংশটি থাকছে, এই অপাচ্য অংশটিকে তুমি কি করবে? তোমার দেহের মধ্যে থেকে
মল ও মূত্রের আকারে বেরিয়ে যাবে। তোমার দেহের মধ্যে কি হবে? মল ও মূত্রের আকারে বেরিয়ে যাবে। তো এই যে পদ্ধতিতে আমাদের দেহ থেকে আমাদের খাদ্যের অপাচ্য অংশ মল ও মূত্রের আকারে নির্গত হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি না, তাকে আমরা বলবো হচ্ছে, মাথায় রাখো, যে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। এইবার এই যে রেচন তন্ত্রের কথাটি আছে, এই রেচন তন্ত্রের কথাটার মাথায় আমি কি বলতে পারবো না, আমাদের যে প্রধান রেচন অঙ্গ, অর্থাৎ আমি যদি তোমার দেহটাকে টোটালটাকে দেখি, তাহলে প্রধান যে রেচন অঙ্গ আছে, এই প্রধান রেচন অঙ্গের নামটা কি? প্রধান রেচন অঙ্গের নামটা হলো আমাদের বৃক্ক। এবং আমাদের এই যে বৃক্কের গঠনগত কার্যগত একককে যদি আমি দেখেছি, তাহলে বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি আমাদের বলো? বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে আমাদের ইলেকট্রন। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এছাড়াও আমাদের রেচনতন্ত্রের মধ্যে কি কি থাকে? রেচনতন্ত্রের মধ্যে গ্লোমিউলাস থাকে, ম্যালপিজিয়ান থাকে, হেনরির লোক থাকে, সংগ্রাহক নালিকা থাকে, ইত্যাদি প্রভৃতি অনেক কিছু জিনিস থাকে। বাট মেইন পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে বৃক্কের গঠনগত কার্যগত একক, যদি পরীক্ষাতে কোশ্চেন আসে তাহলে যেটা উত্তর দেবে, তাহলে উত্তরটা দেবে কি আমাদের বলো? তাহলে উত্তর দেবে বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক। ক্লিয়ার? চলো এবার চলে এসো নার্ভাস সিস্টেম। অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে যদি সমস্ত সিস্টেমকে র্যাঙ্কিং করা হয়, সেই সিস্টেমের র্যাঙ্কিং এর মধ্যে আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু একটা টপ র্যাঙ্কিং পজিশনে থাকবে। কি র্যাঙ্কিং পজিশনে থাকবে? টপ র্যাঙ্কিং পজিশনে। তাহলে প্রথম কথা, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেম ব্যাপারটা কি বা কি দিতে? দেখো, নার্ভাস সিস্টেমের কথা যখন আমি তুললামই, তখন মাথায় রাখবে এই নার্ভাস সিস্টেম মানে হলো আমাদের স্নায়ুতন্ত্র। অর্থাৎ তোমার বিচার, বুদ্ধি, বিবেচনা, আবেগ ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু কন্ট্রোল করে কি আমাদের? সমস্ত কিছু কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই নার্ভাস সিস্টেম। এইবার আমাদের যখন এই নার্ভাস সিস্টেমের কথাটা যদি মাথায় রাখো, তাহলে কি কি থাকবে কি কি থাকবে না এক এক করে বলবো। প্রথম কথা যেটা থাকবে, এই নার্ভাস সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বা নার্ভাস সিস্টেমে যদি পার্টকে বলেছি, তাহলে পার্ট হচ্ছে তিনটে। কি কি আছে? অ্যাকশন আছে, ডেনড্রন আছে, আর কি আছে? কোষদেহ আছে। এবং অ্যাকশন, ডেনড্রন, কোষদেহ এগুলো কি গেল? এগুলো হচ্ছে আমাদের পার্ট গেল। ইয়েস। অ্যাকশন গেল, ডেনড্রন গেল, কোষদেহ গেল। হ্যাঁ, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে কি, যখন আমাদের অ্যাকশন, ডেনড্রন, কোষদেহ থাকলো, এর মধ্যে আমাদের যে জিনিসটা থাকছে, সেই জিনিসটা হচ্ছে কি আমাদের? সেই জিনিসটা হচ্ছে আমাদের নিউরন থাকছে। সেই জিনিসটা কি থাকছে আমাদের? এই যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি আমাদের নিউরন। ওকে, এবার চলে এসো কি আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র জিনিসটা কি জিনিস আমাদের? না, আমি যদি তোমাকে বা তোমাদের মধ্যে কাউকে কি করেছি, যে টোটাল টোটাল তোমার দেহ থেকে সমস্ত রকমের পেশি এবং রক্তকে আমি বার করে দিয়েছি, তাহলে তোমার দেহে যে হাড়ের যে স্ট্রাকচারটা থাকছে, সেই হাড়ের স্ট্রাকচারটাকে আমি কি বলবো? তোমার দেহে হাড়ের স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে কি কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম। এবার চলে এসো আমাদের পরবর্তী পার্ট, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম জিনিসটা কি জিনিস স্যার? না, এন্ডোক্রাইন সিস্টেম জিনিসটা হচ্ছে কি, যে আমাদের যখন কোনো কিছু একটা এন্ডোক্রাইন কি করে না, আমাদের বিচার, বুদ্ধি, আবেগ ইত্যাদি প্রভৃতি কন্ট্রোল করে কি আমাদের? ইত্যাদি প্রভৃতি কন্ট্রোল করে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, এরপরে চলে এসো কোথায় আমাদের? এরপরে চলে এসো হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র। রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র জিনিসটা কি বলেছে? দেখো, আমাদের যখন প্রজনন হচ্ছে মানে কি, আমাদের জন্মিত জনু থেকে আমাদের অপত্য জনুতে প্রাণীর সৃষ্টি হচ্ছে। এই যে জন্মিত জনু থেকে অপত্য জনুতে প্রাণীর সৃষ্টি হচ্ছে, এই পদ্ধতিটাকে ইন জেনারেলি তোমরা
4 ভাগে ভাগ করতে পারবে। ইন জেনারেলি তোমরা কয় ভাগে ভাগ করতে পারবে? ইন জেনারেলি তোমরা 4 ভাগে ভাগ করতে পারবে। এখন 4 ভাগটা কি, কি স্যার? আমাকে একটুখানি বলুন তাহলে। 4 ভাগটা হচ্ছে ১ নম্বর ভাগ। কি না? ১ নম্বর ভাগ হচ্ছে কি? না আমাদের অঙ্গ যোজনন। যেখানে আমাদের কি হয়? অঙ্গ থেকে আমাদের নতুন তৈরি হয়। নাম্বার ২ কি? নাম্বার ২ হচ্ছে আমাদের মাথায় রাখবে কি? অযৌন জনন। যেখানে আমাদের মেইন কাজ করে কে? মেইন কাজ করে হচ্ছে আমাদের রেণু। ক্লিয়ার হলো? এর পরবর্তীতে আমাদের ৩ নম্বর জিনিসটা কি আছে আমাদের? ৩ নম্বর জিনিস যেটা আছে তার নাম হলো আমাদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে? আর এর পরেরটা হলো কি আমাদের অপুংজনী জনন। ঠিক আছে? এই যে ৪ টে জননের নাম বললাম, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন। এই ৪ টের মধ্যে আমাদের কি হয়েছে? এই ৪ টের মধ্যে আমাদের সবচেয়ে কমপ্লেক্স এবং মোস্ট এফেক্টিভ বা যেখানে আমাদের ভ্যারিয়েশন দেখা যায় সেটা হচ্ছে যৌন জনন। যেটা আমাদের কাজের ক্ষেত্রে দেখা যায়, যেটা আমাদের মানুষের মতো উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে? অঙ্গজ জনন কাদের দেখা যায়? না অঙ্গজ জনন দেখা যায় হচ্ছে আমাদের কাদের বলো? ভুলে গেলাম। আমাদের যে চুপড়ি আলু ইত্যাদি প্রভৃতির দেখা যায়। ক্লিয়ার হয়েছে? অপুংজনী কাদের? অপুংজনী হচ্ছে আমাদের মৌমাছি, বোলতা ইত্যাদি প্রভৃতি প্রাণীর যে আমাদের যে জননটি দেখা যায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের অপুংজনী জনন বলবো। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে এইটা গেল হচ্ছে কি আমাদের? এইটা গেল হচ্ছে আমাদের টোটাল পার্টটা গেল। এইবার দেখো আমাদের যখন এই টোটাল পার্টটা আছে বা এরপরে কি, কি চ্যাপ্টার আছে? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি ইত্যাদি প্রভৃতি জিনিসগুলি আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক একটা রোগ সৃষ্টিকারী জীবাণু। এক একটা কি জীবাণু? এক একটা হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু। তাহলে তোমাদের এখানে কি দেখানো হলো? তোমাদের এখানে ২০ খানা চ্যাপ্টারকে দেখানো হলো। এই ২০ খানা চ্যাপ্টারই কি বায়োলজির শেষ চ্যাপ্টার? না বায়োলজির এগুলো শেষ চ্যাপ্টার না। তাহলে কি স্যার এর বাইরে কি আছে? দেখো এর বাইরে বায়োলজিতে আরো অনেক চ্যাপ্টার আছে। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে তুমি যদি এই ২০টা চ্যাপ্টারকে প্রপার নোট মেনটেন করে প্রপার ওয়েতে স্টাডি করতে পেরেছো, তাহলে কি হবে? তোমার পরীক্ষাতে অ্যাবভ 95% কোশ্চেন কিন্তু তোমার এই ২০টা চ্যাপ্টার থেকে আসবে। কি বললাম কথাটা? তোমার এই ২০টা চ্যাপ্টার থেকে আসবে। এবং আমাদেরকে যখন আমরা পড়বো বা পড়াবো দেখবে এই জায়গাগুলোতে যেমন তোমরা সিলেবাসটাকে বাংলা ইংরেজিতে দেখছো, তেমনি আমি যখন পড়াবো বা অন্যান্য স্যার যখন পড়াবেন তখন দেখবে টোটাল প্রসেসটাকে বাংলা ইংরেজিতে পড়ানো হবে। এবং আফটার ক্লাস তোমাদের কাছে একটা প্রিন্টেড নোট যাবে। প্রিন্টেড নোট মানে কিরকম স্যার? যেগুলো কম্পিউটারে লিখে আমরা নোটকে প্রকাশ করি, বইয়ের মতন ব্যাপারটা। সেই নোটটাও কিন্তু তোমাদের বাংলা ইংরাজি দুটো ভার্সনেই থাকবে। ওকে, বুঝতে পেরেছো? অর্থাৎ ল্যাঙ্গুয়েজিক্যাল প্রবলেমের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে তোমরা শুধু আমাকে এটুকুনি বলো, এই যে ২০টা চ্যাপ্টার পড়ানো হলো, এই ২০টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের কারোর কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই? একটু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। আচ্ছা, বিলকিস খাতুন বলছেন নো। আর কেউ? আর কেউ কিছু? আরো যদি কোনো চ্যাপ্টার কিছু বুঝতে অসুবিধা? নো। আচ্ছা, চলো এবার আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি কি নিয়ে আলোচনা করি। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা আজকে আমি যেই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটাকে নিয়ে। তাহলে প্রথম কথা, আজকে আমি যেই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করতে চাইছি সেই চ্যাপ্টারের নামটা কি আমাদের? সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে কোষ। তাহলে তোমাদেরকে আমি একবারে বেসিক জায়গা থেকে বলার চেষ্টা করছি। কি বলতে চাইছি? বেসিক জায়গা থেকে বলার চেষ্টা করছি। তাহলে প্রথম কথা আমাকে উত্তর দাও যে এই কোষ কাকে বলে?
কোষ কাকে বলে। অর্থাৎ এক কথায় আমি যদি তোমাকে প্রশ্ন করেছি যে এই কোষ কাকে বলে বলতো, তুমি কি উত্তর দেবে বা কি উত্তর দেবে না? তাহলে ১ নম্বর যেটা তুমি উত্তর দেবে, না ১ নম্বর উত্তরটা কি আছে আমাদের? জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলে। কি হলো কথাটা? অর্থাৎ জীবের যে আমাদের স্ট্রাকচার, গঠনগত ও কার্যগত একক, ও কার্যগত একককে আমরা কি বলবো? একককে আমাদের কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? কোষ বলে হচ্ছে আমাদের জীবের গঠনগত কার্যগত একককে আমরা বলবো হচ্ছে কোষ। এইবার এই কোষকে যখন আমি দেখছি, এই কোষের আমাদের দুটো বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্যর নামটা কি? একটা বৈশিষ্ট্যর নামটা হচ্ছে এটি হলো আমাদের প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। আর নাম্বার ২ কি হলো? এটি সজীব আবরণী দ্বারা আবৃত। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। এটা কি আমাদের বলো? এটা হলো প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। আর এটা কি আছে নাম্বার ২ টা? নাম্বার ২ টা হচ্ছে আমাদের এটা সজীব আবরণ দ্বারা আবৃত। এটা আমাদের কি আছে বলো? সজীব আবরণ দ্বারা আবৃত। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের এখানে যেটা হলো কি প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত, আর একটা হচ্ছে আমাদের কি আছে বলো? সজীব আবরণ দ্বারা আবৃত। এখন প্রশ্ন হলো আমাদের যে এই কোষ আছে, এই কোষকে প্রথম কে আবিষ্কার করেছেন? না এই ক্ষেত্রে মাথায় রাখবে যে কোষকে আমার প্রথম আবিষ্কার করেছেন কে? এই কোষকে যদি আমি এখান থেকে আবিষ্কর্তার কথা বলেছি, কিসের কথা বলেছি বলো? আবিষ্কর্তার কথা বলেছি, তাহলে আমাদের যেটা থাকবে সেটি কে করেছেন? না আমাদের কোষ আবিষ্কার করেছেন, প্রথম করেছেন হচ্ছে কে? রবার্ট হুক কোষকে আবিষ্কার করেছেন। রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেছেন। গেল আমার এখান থেকে। এবার কি হয়েছে আমাদেরকে? যে এই যে রবার্ট হুক কোষটা আবিষ্কার করেছেন, এই কোষটা কি ধরনের কোষ? না এই কোষটা হচ্ছে আমাদের মৃত কোষ। আর আমাদের যদি প্রশ্ন আসে যে স্যার সজীব কোষ কে আবিষ্কার করেছেন? তাহলে সজীব কোষ আবিষ্কার করেছেন হচ্ছেন আমাদের রবার্ট ব্রাউন। আমাদের সজীব কোষ কে আবিষ্কার করেছেন বলো? সজীব কোষ আবিষ্কার করেছেন হচ্ছেন আমাদের রবার্ট ব্রাউন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো আমাকে। এটা করেছেন কে? রবার্ট ব্রাউন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কি যে স্যার আমার তো একটা কোষ আছে, তাহলে স্যার এই যে কোষ আছে এই কোষ কয় ভাগে ভাগ করা যায় বা কি কি, সেইটা নিয়ে একটুখানি ডিটেলসে বলুন। তা প্রথমেই দেখো জায়গাটা করে ভালো করে মাথায় রাখবে যে আমাদের এই কোষকে বা ক্লাসিফিকেশন অফ কোষ যদি আমি দেখেছি, তাহলে একে আমরা ইন জেনারেলি ২ ভাগে ভাগ করতে পারবো। একটার নামটা কি? একটার নামটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। একটার নামটাকে কি বলবো আমরা? একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। ওকে? বা আমার যদি বাংলায় বলেছি, তাহলে এর কথাটা কি আসবে বলো আমার এখানে? তাহলে এর কথাটা আসবে হচ্ছে আমার আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আমার এখানে কি কথা আসবে? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার ২ কি বলবো আমার এখান থেকে? নাম্বার ২ হচ্ছে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি? ইউক্যারিওটিক কোষ। আমাদের এখানে কি হয়েছে? ইউক্যারিওটিক কোষ। বা এখান থেকে আমার কথাটি যেটা এলো সেটা হচ্ছে কি আমাদের বলো যে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে স্যার আমাদের যে এই প্রোক্যারিওটিক কোষ গেল এবং ইউক্যারিওটিক কোষ গেল, এদের আমাদের উদাহরণ কি বা কি বৃত্তান্ত? তাহলে প্রথম কথাটা মাথায় রাখবে কি যে আমাদের যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি ইত্যাদি প্রভৃতি আছে, এই যে জিনিসটা, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি আমাদের প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ কি? না সকল উন্নত প্রাণী, সকল উন্নত হস্যদন্ত নয়নিত উন্নত প্রাণী বা প্রাণী ও উদ্ভিদ কোষ। সকল উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ। সকল উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ। এটা হচ্ছে কিসের উদাহরণ? না আমাদের ইউক্যারিওটিক কোষের উদাহরণ। এটা আমাদের কিসের উদাহরণ বলো? এটা আমাদের ইউক্যারিওটিক কোষের উদাহরণ। ক্লিয়ার হয়েছে?
চলো, তার মানে এর উদাহরণ কি কি হতে পারে? না প্রোক্যারিওটিকের উদাহরণ আমাদের কি কি হতে পারে সেটা একটুখানি বলে দিন, তাহলে বেটার হবে। প্রোক্যারিওটিকের উদাহরণের ক্ষেত্রে মাথায় রাখবে কি, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। কি কি মনে রাখবে? ব্যাকটেরিয়া। কি কি মনে রাখবে? ব্যাকটেরিয়া মনে রাখবে, আমাদের নীলাভ সবুজ শৈবাল মনে রাখবে। হয়েছে। নাম্বার 2 3 কি মনে রাখবে? নাম্বার 3 মনে রাখবে হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা মনে রাখবে। নাম্বার 3 কি মনে রাখবে? নাম্বার 3 হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে এখান থেকে? চলো, এইবার আমার এই যে একটা ইউক্যারিওটিক কোষ আছে, এই ইউক্যারিওটিক কোষের আমাদের স্ট্রাকচারটা কিরকম? না ইউক্যারিওটিক কোষের যদি আমি স্ট্রাকচারটা দেখেছি, তাহলে সেই জিনিসটা কিরকম পাবো? না, আমি যেরকম পাবো সেটা কিরকম? দেখো এইখানে আমাদের মেন যেটা থাকে সেটা হচ্ছে কি থাকে? মেন থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে। মেন কি থাকে আমাদের? মেন হচ্ছে নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস এনভেলপ, নিউক্লিয়ার পোর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি প্রভৃতি থাকে। হলো? চলো, এবার কি থাকে আমাদের? লাইসোজোম। লাইসোজোম কি করে? না লাইসোজোমকে বলা হচ্ছে আমাদের কোষের আত্মঘাতী থলি বলা হয়। তাহলে কোষের আত্মঘাতী থলি কাকে বলে? না কোষের আত্মঘাতী থলি হচ্ছে আমাদের বলা হচ্ছে কাকে বলো? না কোষের আত্মঘাতী থলি বলা হচ্ছে লাইসোজোমকে বলে। ক্লিয়ার? মাইক্রোটিউবুল, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি জিনিস? না আমাদের কোষের শক্তিঘর কাকে বলা হয়? আমাদের কোষের শক্তিঘর বলা হয় কাকে আমাদের বলো? আমাদের কোষের শক্তিঘর বলা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। গেল। এরপরে কি আছে আমাদের? না সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি জিনিস? না সেন্ট্রোজোম জিনিসটা হচ্ছে এই জিনিসটা যে আমাদের কোনো কিছু একটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম এগুলো পড়াবো যখন ক্রোমোজোম পড়াবো তখন। ওকে, তাহলে এইটা কি গেল আমাদের? এইটা গেল হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষের আমাদের স্ট্রাকচার গেল। ইউক্যারিওটিক কোষের আমাদের স্ট্রাকচার গেল। এবার আমাদের পরবর্তী যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের মাথায় রাখবে যে আমাদের এই যে কোষ, তাহলে আমার দেহে যে কোষটা আছে কি কোষ স্যার? না আমার দেহে, আপনার দেহে যেহেতু আমি উন্নত শ্রেণীর প্রাণী, আপনি উন্নত শ্রেণীর প্রাণী, এর জন্য আমাদের দেহে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেহে ইউক্যারিওটিক কোষ আছে। তাহলে আমি যদি তোমার এই ইউক্যারিওটিক কোষকে দেখে থাকি, তবে আমাদের এই ইউক্যারিওটিক কোষের প্রথম যেটা আলোচনা করব, ইউক্যারিওটিক কোষের মেন পার্ট কি? না ইউক্যারিওটিক কোষের আমাদের মেন পার্ট হলো আমাদের ক্রোমোসোম। ইউক্যারিওটিক কোষের মেন পার্ট কি? ইউক্যারিওটিক কোষের মেন পার্ট হচ্ছে আমাদের ক্রোমোসোম। ক্লিয়ার হলো? এইবার আমাদের যদি ক্রোমোসোম থেকে থাকে, ক্রোমোসোম থেকে থাকে, সেই ক্রোমোসোমটার ক্ষেত্রে কি বলবো? এই ক্রোমোসোমটা হচ্ছে আমাদের মেন পার্ট। তাহলে ক্রোমোসোম সম্বন্ধে একটু আলোচনা করি। তাহলে প্রত্যেকে এখানে হেডিং লেখো কি বলে? প্রত্যেকে এখানে হেডিং লেখো ক্রোমোসোম বলে। প্রত্যেকে এখানে হেডিং লেখো কি বলে? প্রত্যেকে হেডিং লেখো ক্রোমোসোম বলে। এখন ক্রোমোসোম জিনিসটা কি বা কি বৃত্তান্ত এক নম্বর। প্রথম কথা, ক্রোমোজোম সম্বন্ধে যখন তুমি আমার সাথে আলোচনা বা করবে, তখন কি কি জিনিসকে জানতে হবে সেই জিনিসগুলো এক এক করে জানবে। প্রথম হচ্ছে কি এটা আমাদের? না প্রথম হচ্ছে যে এটি আমাদের কি দিয়ে তৈরি? না এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। তাহলে এটি কি আমাদের বলো? এটি আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। এই জালিকা থেকে? ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। তাহলে তোমাকে যদি আমি প্রথম প্রশ্ন করেছি, দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তাহলে প্রথম কোশ্চেন আমি তোমাকে কি করলাম যে স্যার বলো নিউক্লিয়াস আমাদের কোথা থেকে তৈরি হয়, বা সরি ক্রোমোজোম আমাদের কোথা থেকে তৈরি হয়? তাহলে ক্রোমোজোম আমাদের তৈরি হয় নিউক্লিয়াসে ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। নাম্বার 2 জিনিসটা কি আমাদের? যে আমাদের যে এটা তৈরি হলো, এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা আমাদের তৈরি হয় কি দিয়ে? এটা আমাদের তৈরি হয় আমাদের নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়।
এবং আমাদের কি হচ্ছে, আমাদের এটা তৈরি হয় কি দিয়ে, প্রোটিন দিয়ে তৈরি হয়। আমাদের এটা কি কি দিয়ে তৈরি হয়, আমাদের এটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা জিনিসের নাম গেল নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নাম কি গেল প্রোটিন। ঠিক আছে, নাম্বার 3, স্যার ঠিক আছে, এর আমাদের শেপটা কিরকম? আমাদের এর শেপটা হচ্ছে সূত্রাকারও হতে পারে বা দণ্ডাকারও হতে পারে। তাহলে আমাদের এর শেপটা কিরকম? আমাদের এর শেপটা হচ্ছে সূত্রাকারও হতে পারে এবং দণ্ডাকারও হতে পারে। তাহলে এত কিছু তো হলো, বাট আনফরচুনেট আমার এর কাজ কি? এর কাজটা তো মেনলি আমাকে জানতে হবে। এর কাজটা হচ্ছে কি আমাদের? এর কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন, বংশগত বৈশিষ্ট্য পরিবহন, যেটাকে আমরা কি বলবো, বংশগত বৈশিষ্ট্য মানে তোমাদের জেনেটিক্যালি বা জেনেটিক্স যেটা পড়িয়েছিলাম মনে করে দেখবে, দেখো বাংলা ইংরেজি দুটোতেই পড়ানো হচ্ছে কিন্তু, ঠিক আছে। এবং কি হচ্ছে আমাদের, যে আমাদের পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্তি ও বিবর্তনে কি করা, না মুখ্য ভূমিকা পালন করা। কি পালন করা বলো? মুখ্য ভূমিকা পালন করা, মুখ্য ভূমিকা পালন করা হয়েছে এখান থেকে। জ্ঞান। এবার কি হয়েছে আমার এখানে, যে আমাদের ক্রোমোজোম সম্বন্ধে এতগুলো ডেটা পেল। এইবার আমাদের ক্রোমোজোম সম্বন্ধে যখন ডেটা থাকবে, সেই ডেটার মধ্যে আমি একটা ডেটাকে ইনক্লুডেড করব। কি ডেটাকে ইনক্লুডেড করবো স্যার? যে আমাদের এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে ইন জেনারেলি আমরা যদি মানুষের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে কি কি পাবো, কি কি পাবো না। তাহলে প্রথম কথা হচ্ছে কি আমাদের, না ক্রোমোজোম। কি হয়েছে আমাদের? ক্রোমোজোম। ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে তোমরা ইন জেনারেলি দুই ভাগে ভাগ করতে পারো। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নাম হচ্ছে আমাদের অটোজোম, বা বাংলায় যদি বলেছ, সেই জিনিসটাকে বলে কি আমাদের দেহ ক্রোমোজোম। সেই জিনিসটাকে আমাদের বলে কি দেহ ক্রোমোজোম। আর একটা জিনিসের নামটা কি? আর একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, বা ইংরেজিতে যদি, বাংলায় যদি বলি, বাংলা সেই সেমি কথাই সেক্স ক্রোমোজোম। তাহলে একটা গেল অটোজোম, একটা গেল সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের এই যে মানব দেহে টোটাল ক্রোমোজোমের সংখ্যা কত? টোটাল ক্রোমোজোমের সংখ্যা হলো আমাদের 23 জোড়া। টোটাল ক্রোমোজোমের সংখ্যা কতগুলো বলো? টোটাল ক্রোমোজোমের সংখ্যা হলো আমাদের 23 জোড়া। ওকে, এবার কি হয়েছে, আমাদের যদি ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, না এর মধ্যে দেহের ক্রোমোজোম হচ্ছে কত আমাদের 22 জোড়া বা 44টি। এই দেহ ক্রোমোজোম আমাদের কতগুলি হলো? দেহ ক্রোমোজোম হলো আমাদের কতগুলি? 22 জোড়া বা 44টি হলো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? আর আমাদের এই যে সেক্স ক্রোমোজোম আছে, এটি কত আমাদের? এটি হচ্ছে আমাদের এক জোড়া বা দুটি, এক জোড়া বা দুটি। এইবার এই সেক্স ক্রোমোজোমকে যদি তুমি দেখেছো, তবে এটি আমাদের মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা হয়। মেলের জন্য একরকম, ফিমেলদের জন্য একরকম। তাহলে স্যার মেল ফিমেল তো গেল, মেলের ক্ষেত্রে কি থাকে, না মেলের ক্ষেত্রে স্যার আমার দুটো ক্রোমোজোম থাকে, একটা এক্স একটা ওয়াই। ফিমেলদের ক্ষেত্রে আমাদের কি থাকে? একটাই ক্রোমোজোম থাকে, একটা এক্স অপরটাও এক্স। দেখো, যখন আমার ফিমেলদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমই সেম, কি বললাম কথাটা? ফিমেলদের ক্ষেত্রে আমাদের দুটো ক্রোমোজোমই সেম, তার ক্ষেত্রে আমাদের যেটা হবে, কি হবে, না আমাদের এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো হোমোজাইগোটিক ক্রোমোজোম। এই জায়গাটা কি বলবো আমাদের এখান থেকে? হোমোজাইগোটিক, হোমোজাইগোটিক কি ক্রোমোজোম হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? আর একটা কি আছে আমাদের, যদি মেলদের ক্ষেত্রে আসে, তাহলে মেলদের ক্ষেত্রে হলে কি মনে রাখবে? মেলদের ক্ষেত্রে হলে মনে রাখবে হচ্ছে আমাদের হেটারোজাইগোটিক ক্রোমোজোম। আমাদের এখান থেকে কি হচ্ছে? হেটারোজাইগোটিক ক্রোমোজোম, হেটারোজাইগোটিক ক্রোমোজোম। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হলো?
এবং আমাদের কোনো একজন অপত্য সন্তান বা সন্ততি কি হয়েছে লিঙ্গ নির্ধারণ করার সময় লিঙ্গটা কি হবে, অর্থাৎ সেটা ছেলে হবে না সে মেয়ে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু আমাদের মেল ক্যান্ডিডেটের ওপরে। ওকে, কিসের ওপরে? মেল ক্যান্ডিডেটের ওপরে। তাহলে স্যার আমরা তো ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে এত কিছু জানলাম, কিন্তু আমরা এটা জানলাম না যে আমাদের একটা প্রোক্যারিওটিক কোষ আছে এবং ইউক্যারিওটিক কোষ আছে। আমরা কোন কোন পয়েন্টের ভিত্তিতে আমরা এই দুটোকে আলাদা করতে পারবো? ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এখানে একটা হেডিং লেখো, কি বলে? লেখো যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তাহলে পার্থক্য তৈরি করার নিয়ম কি? এখন আপডেটেড ভার্সনে কি এটা? না এইখানে লেখো কি আমাদের বিষয়। নেক্সট কি লেখো? প্রোক্যারিওটিক কোষ। নাম্বার 2 কি লেখো? ইউক্যারিওটিক কোষ। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা গেল বিষয়, একটা গেল প্রোক্যারিওটিক, একটা গেল ইউক্যারিওটিক। এবার এর ভাগ। ভাগের মধ্যে প্রথমেই যে জিনিসটা থাকবে আমাদের, প্রথমেই যে জিনিসটা থাকবে 1 নম্বর জিনিসটার নামটা কি? 1 নম্বর জিনিসটার নামটা হলো আমাদের নিউক্লিয়াস। এর নিউক্লিয়াস কি আমাদের? এর নিউক্লিয়াস হচ্ছে আমাদের আদি প্রকৃতি। এই নিউক্লিয়াস কি বলো আমাদের? এই নিউক্লিয়াস হলো আমাদের আদি প্রকৃতি। আর এটা আমাদের কি প্রকৃতির? এটা হচ্ছে আমাদের উন্নত প্রকৃতি। এটা আমাদের কি প্রকৃতির? এটা হচ্ছে উন্নত প্রকৃতি। এবার চলে এসো আমাদের নেক্সট কি আছে? ক্রোমোসোম। আমাদের এখানটা করে ক্রোমোসোমে চলে এসো। ক্রোমোসোমে কি লেখো এখান থেকে? যে আমাদের লেখো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি লেখো? অবর্তমান। আর এখানে লেখো হচ্ছে কি আমাদের বর্তমান। ক্লিয়ার হয়েছে? এবার চলে এসো নাম্বার 3, কি? প্রোটিন। নাম্বার 3 কি জিনিস? প্রোটিন। প্রোটিনে কি? না প্রোটিনের ক্ষেত্রে মাথায় রাখবে এই ক্ষেত্রে আমাদের আম্লিক প্রোটিন বর্তমান। এই ক্ষেত্রে কি বর্তমান? আম্লিক প্রোটিন বর্তমান। আর এই ক্ষেত্রে কি বর্তমান? না এই ক্ষেত্রে বর্তমান হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। তাহলে আমাদের শরীরে ইউক্যারিওটিক কোষে কি প্রোটিন বর্তমান? না আমাদের শরীরে ইউক্যারিওটিক কোষে মাথায় রাখবে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে, তাহলে এখান থেকে এবার চলে এসো কি আমাদের? এবার চলে এসো আমাদের রাইবোসোম। এবার চলে এসো কোথায় আমাদের? এবার চলে এসো আমাদের রাইবোসোমে। এই রাইবোসোম আমাদের কয় প্রকার? এই রাইবোসোম হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে হচ্ছে 70s প্রকৃতির, এবং কি বলেছে আমাদের এর ক্ষেত্রে কি প্রকৃতির? এর ক্ষেত্রে প্রকৃতির হচ্ছে 80s প্রকৃতির। নাম্বার 5 কি? নাম্বার 5 হচ্ছে আমাদের কোষ প্রাচীর। নাম্বার 5 কি? নাম্বার 5 হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর আমাদের কি দ্বারা গঠিত? না আমাদের প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের প্রোক্যারিওটিক কোষ হচ্ছে আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত বলো? মিউকোপেপটাইড। তাহলে কি দ্বারা গঠিত? মিউকোপেপটাইড দ্বারা গঠিত। আর একটা জিনিসের নামটা কি থাকবে? আর একটা জিনিসের নামটা থাকবে হচ্ছে আমাদের সেলুলোজ। তাহলে এটা আমাদের কি দ্বারা গঠিত? এটা আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এটা আমাদের কি দ্বারা গঠিত? এটা আমাদের সেলুলোজ দ্বারা গঠিত হয়েছে এখান থেকে। এবার আমাদের কি হয়ে গেছে এখান থেকে? এবার আমাদের যে জিনিসটা চলে আসছে সেই জিনিসটার নামটা কি বলো? না কোষ বিভাজন। এবার আমাদের যে জিনিসটা চলে আসছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? কোষ বিভাজন বলবো। কোষ বিভাজনের ক্ষেত্রে কি মাথায় রাখবে?
না, কোষ বিভাজনের ক্ষেত্রে মাথায় রাখবে কি জিনিসটা, যে আমার এটা হচ্ছে কি প্রকৃতি, এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রকৃতি, এটা হচ্ছে কি প্রকৃতির, আমাদের অ্যামাইটোসিস প্রকৃতি। আর এখানে আমাদের যে কোষ বিভাজনটা দেখা যায় সেটা হলো আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতি। সেটা আমাদের কি প্রকৃতি, সেটা আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতি। তাহলে ক্লিয়ার হলো কি হলো না আমাকে বল। তাহলে এই যে জিনিসটা গেল, এইটা হচ্ছে আমাদের টোটাল যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ আছে, এই টোটাল প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের আমাদের কি না ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্স বিটুইন দি প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক কোষ সেল, দ্যাট ইজ দ্যাট। ওকে, চলো এইবার আমাদের যে কথাটি আসছে যে স্যার আমাদের তো প্রোক্যারিওটিক কোষের কথা বাদ দিন, আমাদের মেন যে পার্টটা ছিল ইউক্যারিওটিক কোষ, এবং ইউক্যারিওটিক কোষের মেন যে পার্ট সেটা হচ্ছে ক্রোমোসোম। তাহলে এই ক্রোমোসোমের ক্লাসিফিকেশন কি কি আছে, তাহলে এখানে হেডিং কি লেখো, এখানে হেডিং লেখা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্রোমোসোম ডিপেন্ডস আপন কিসের ওপরে, না আমাদের লেখো যে লোকেশন, অর্থাৎ আমাদের লোকেশন, কার লোকেশন, না আমাদের সেন্ট্রোমিয়ারের লোকেশনের উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে এই ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি, 1 নম্বর যে ভাগ, তাহলে আমি আগে 4টে ছবি আঁকছি, এই 4টে ছবি তোমরা একবারে ডট টু ডট আগে তুলে নাও। কি বললাম কথা, আমি 4টে ছবি আঁকছি, এই 4টে ছবিকে ডট টু ডট তুলে নাও। কিরকম গল্পটি গেল, প্রথম যেটা আছে এইরকম, আচ্ছা সরি, একটা, আচ্ছা, 1 সেকেন্ড ধরো লাইনটা একটু। হ্যাঁ, তাহলে কি হলো আমাদের, এটা একটা পার্ট গেল। নাম্বার 2 পার্টের নামটা কি, নাম্বার 2 পার্টের নামটা হচ্ছে এইরকম একটা পার্ট গেল। নাম্বার 3 পার্টের নাম হচ্ছে আমার এই একটা পার্ট গেল। নাম্বার 4-এর নামটা হচ্ছে আমার এইরকম একটা পার্ট গেল। 4টে ছবি আঁকবে, একবারে ডিটো আঁকতে পারবে না, ডিটো আঁকা পসিবলও না, কিন্তু মোটামুটি এই জিনিসটা আঁকবে। এবং মোটামুটি আঁকার জন্য যেই ক্ষেত্রে আমরা তোমাদের একটা হিসাব দিয়ে দিই, তাহলে তোমাদের আরো বেটার হবে। এইখানটা করে এটা 50%, এটা 50%, এটা আমাদের 45%, এটা আমাদের 55%, এটা আমাদের 10%, এটা আমাদের 90%, এটা আমাদের 1%, এটা আমাদের 99%। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস। এইবার এই যদি আমার দুটো বাহু সেন্ট্রোমিয়ারকে ভাগ করেছে কত ভাগে, 50-50% ভাগ করেছে। কত পার্সেন্টে ভাগ করেছে, 50%, 50% ভাগ করেছে। তাহলে আমাদের এখানে যেটা হবে, সেটা মাথায় রাখবে ঠিক, যে এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলবো, এই ধরনের ক্রোমোজোমকে বলবো হচ্ছে কি আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলবো, এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেখান থেকে এর পরবর্তীতে আমাদের কি হয়েছে, এর পরবর্তীতে আমাদের 2 নম্বর যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলে, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কথাটি বুঝতে পারছো, হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের যে এই ফিগারটা আছে, এই ফিগারটাকে কি বলবো আমরা, এই ফিগারটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই ফিগারটাকে আমরা কি বলবো, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম।
এবং আমাদের এই দিকে যে ক্রোমোসোমটা আছে সেই ক্রোমোজোমের নামটা আমরা কি বলবো এখান থেকে? টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। সেই ক্রোমোসোমের নামটা কি বলো আমাকে এখান থেকে? সেই ক্রোমোসোমের নামটা হচ্ছে কি বলো? আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। ওকে, ক্লিয়ার হলো কি হলো না বলো প্রত্যেকে? তাহলে এর নামটা কি গেল? এর নামটা গেল আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। হয়েছে। এইবার ইন জেনারেলি যদি আমি তোমাকে দেখেছো, তাহলে কি কি দেখতে পাবে কি কি দেখতে পাবে না, দুটো তিনটে জিনিস নিয়ে এক এক করে আলোচনা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম ইত্যাদি প্রভৃতিতে থাকলো, এই জিনিসগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে, কি মাথায় রাখবে? যে আমাদের এর ইংরাজি বর্ণ কিসের মতন থাকে সেটা, আমাদের এর ইংরাজি বর্ণ কিসের মতো থাকে সেটা আমাকে জানতে হবে। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোসোম ইংরাজি বর্ণ ভি এর মতো। ওকে, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে কিসের মতো? এল এর মতো। অ্যাক্রোসেন্ট্রিক কিসের মতো? জে এর মতো। টেলোসেন্ট্রিক কিসের মতো? আই এর মতো। টেলোসেন্ট্রিক কিসের মতো? টেলোসেন্ট্রিক আমাদের আই এর। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের এই জিনিসটা হলো কি, আমাদের এই জিনিসটা হলো হচ্ছে আমাদের টোটালটা গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তো গেল হচ্ছে আমাদের ক্রোমোজোমের অবস্থানের উপর ভিত্তি। তাহলে কি স্যার শুধুমাত্র ক্রোমোজোমের অবস্থানের উপর ভিত্তি করেই ভাগ করা যায়? এছাড়া কি ক্রোমোজোমের অন্য কিছুর উপর ভিত্তি করে কি ভাগ করা যায় না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন আছে কি, হ্যাঁ, অন্য কিছুর উপরও ভিত্তি করেও আমাদের ভাগ করা যায়। কি কি বিষয়ের ভিত্তিতে ভাগ করা যায়? তাহলে এখানে লেখো হচ্ছে কি, লেখো যে আমাদের ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে। কিসের বলো? ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে, সরি ভুল লিখলাম একটু, ক্রোমোজোমটা কাটো, সেন্ট্রোমিয়ার কথা বলে। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? শ্রেণীবিভাগ। তাহলে আমাদের এটার কি কি ভাগ আছে কি কি ভাগ নেই সেইটা নিয়ে আলোচনা করছি তোমার সঙ্গে। তাহলে এক নম্বর কথা যেটা আছে সেই জিনিসটার নামটা কি আছে আমাদের, ভালো করে বোঝো। বলো, এক নম্বর যে জিনিসটা আছে আমাদের, সেই জিনিসটার নামের এখানে একটা হেডিং লেখো। কি হেডিং লেখো? এখানে হেডিং লেখো হচ্ছে আমাদের কি, সেন্ট্রোমিয়ারের সংখ্যা। এখানে আমাদের হেডিং কি লেখো? আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। আর এখান থেকে কি লেখো? ক্রোমোজোমের নাম। এখান থেকে আমাদের কি লেখো? এখান থেকে নাম লেখা হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা বলেছি আর ক্রোমোজোমের নামের কথা বলেছি, তাহলে কি কি পাবো কি কি পাবো না একটুখানি আলোচনা করে দিচ্ছি, শুনে নাও। সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা যদি আমাদের 0 থাকে, তাহলে সেই ধরনের আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে আমরা কি বলবো? এই ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের আসেন্ট্রিক ক্রোমোজোম। সেই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলবো? সেই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে কি বলো? আসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলো। এবার যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যা আমার কি থাকে? 1 থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে? নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটা হচ্ছে, যদি আমাদের এটা দুটো থাকে, তাহলে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের গ্রেটার দ্যান 2 থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমি বলবো কি আমাদের, বলো না, আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে ইন জেনারেলি আমাদের যদি ক্রোমোজোমের কথা আসে, সেই ক্রোমোজোমকে আমি দেখবো, দেখার পরে আমাদের সংখ্যার ভিত্তিতে
এবং অবস্থানের ভিত্তিতে, দুটো জিনিসের ভিত্তিতেই কিন্তু ভাগ করা যাবে। কিসের কিসের ভিত্তিতে বললাম? দুটো জিনিসের ভিত্তিতে কিন্তু ভাগ করা যাবে। এই যে দুটো জিনিসের ভিত্তিতে ভাগ করা যাবে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ওকে, তাহলে যতটুকুনি পড়ানো হলো সেটুকুনি আমাকে একবার একটুখানি কমেন্ট করে জানাও যে তোমাদের এইটুকুনি রিগার্ডিং কারোর কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা, ষষ্ঠী মেসেজ করেছে। কোনো অসুবিধা নেই বকুলের। আচ্ছা, আর কারোর কিছু? স্যার টেলোসেন্ট্রিকটা ইংলিশে কোন লেটারের মতো আছে? টেলোসেন্ট্রিকটা হচ্ছে বাবা ইংরেজিতে আই বর্ণ। আই এম আ গুড বয়, আই এম আ ব্যাড বয়, আই এম আ ইন্টেলিজেন্ট বয়। এই যে আই, আই মানে আমি, সেই আয়ের মতো হচ্ছে। ঠিক আছে, দেখো তোমাদেরকে একটা কথা বলি, চলো অনেকক্ষণ তো পড়ানো শোনানো হলো, কিছু কথা বলি তোমাদেরকে। যারা যারা যেখানে পড়ছো বা যারা যারা পড়ছো, প্রত্যেকের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। প্রত্যেকে কিন্তু এই যে নোটগুলো লেখানো হচ্ছে, এই নোটগুলো কিন্তু খাতায় মাসবে লিখবে। তুমি যদি খাতায় না লিখেছো তাহলে তোমার হয়তো পেন পেপার অনেক কিছু বেঁচে যাবে, কিন্তু তোমার যে ক্ষতি হবে তার কোনো হিসাবই থাকবে না। তো কাজেই কাজে তোমরা কিন্তু প্রত্যেকে এই জিনিসগুলো লিখবে। এখানে বাংলা, ইংরাজি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও জেনে নিচ্ছ, কোনো অসুবিধা নেই আপাতত। নাম্বার 2 থাকলো কি? চেষ্টা। চেষ্টার জায়গাটা থেকে কি বলবো স্যার? না, চেষ্টার জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমার, না তুমি 100% না আমি 100%, তবে আমি তোমাকে এটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে যদি তুমি তোমার 80% আমাকে দাও, আমি আমার 20% দিয়ে তোমাকে আমি 100% করে দিতে পারবো। তো সুতরাং মন দিয়ে ক্লাস করো, দেখো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেগুলো বলো, এবং আলটিমেট গিয়ে থাকলো যে আমাদের পড়ার যে ব্যাপার, সেই পড়ার ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সারে বলো বা সমস্ত কিছুতেই আমাদের কিন্তু এরকম জিনিসটা থাকবে। ক্লিয়ার? চলো, ক্লিয়ার এটুকু। এইবার যে জিনিসটা চলে আসছে, স্যার একটা ক্রোমোজোমে আমার কতগুলো পার্ট থাকে, সেই পার্ট গুলো কি কি স্যার? প্রথম যে পার্টটা থাকে তার নামটা কি আমাদের? তার নামটা হলো আমাদের মুখ্য খাঁজ। তার নামটা কি গেল আমাদের মুখ্য খাঁজ। মুখ্য খাঁজ কি জিনিস? না, ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে তাকে মুখ্য খাঁজ বলে। তাহলে মুখ্য খাঁজ কাকে বলে? না, মুখ্য খাঁজের কথাটা মাথায় রাখবে। ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোমের যে অংশে কি থাকে, যে অংশে আমার সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে? তাকে আমাদের বলে হচ্ছে মুখ্য খাঁজ বলে। তাকে কি বলে বলো? তাকে মুখ্য খাঁজ বলে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ঠিক আছে, এটা গেল। এইবার আমাদের যে কথাটি আছে, কি কথা আছে, যে আমাদের এইখানে কি আছে, না মুখ্য কাজের পরবর্তীতে কি আছে আমাদের? তা মুখ্য কাজ থেকে যখন আমাদের একটু প্রমোশন পেয়ে গেল, তখন আমাদের যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? গৌণ কাজ। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো? সেই জিনিসটার নামটাকে বলবো গৌণ। গৌণ কাজ কাকে বলে? না, গৌণ কাজ বলে হচ্ছে কি, আমাদের মাথায় রাখবে যে আমাদের মুখ্য খাঁজ ছাড়াও যে ছোট ছোট খাঁজ থাকে তাদেরকে বলা হয় গৌণ খাঁজ। তাহলে গৌণ খাঁজের সংজ্ঞা বা ডেফিনেশন নট মাচ ইম্পর্টেন্ট। শুধু এই ক্ষেত্রে ইম্পর্টেন্টটা মাথায় রাখবে, মনে রাখবে এটি নিউক্লিয় ওলাস গঠনে সাহায্য করে। তাহলে এটা কি করে? এটি হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। নিউক্লিয় ওলাস গঠনে কি করে? না, আমাদের
সহায়তা করে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2 জিনিসটা কি আছে, এই যে আমাদের গৌণ খাত নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে, এই জন্য আমাদের এই জিনিসটাকে কি বলে, এই জন্য আমাদের এই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের কি না নিউক্লিয় অর্গানাইজার বলা হয়। আমাদের এটাকে কি বলা হয়, নিউক্লিয় অর্গানাইজার, নিউক্লিয় অর্গানাইজার। ওকে, কথাটা বুঝতে পারলেন? নিউক্লিয় অর্গানাইজার বলা হয়। এবার কি হয়েছে, নিউক্লিয় অর্গানাইজারের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকে। কি দুটো জিনিস থাকে না, আমাদের এই তো গেল নিউক্লিয় অর্গানাইজার, এবার আমাদের এই গৌণ খাতের শেষেও কি থাকে, কিছু ছোট ছোট আমাদের গোলাকার অংশ থাকে। তাকে কি বলে, তাকে বলে হচ্ছে স্যাটেলাইট। তাহলে আমার এখান থেকে কি হয়েছে, স্যাটেলাইট কাকে বলে না, লেখো যে আমাদের গৌণ খাঁজের প্রান্তে, কোথায় না গৌণ খাঁজের প্রান্তে যে ছোট গোলাকার অংশ থাকে, যে ছোট গোলাকার অংশ থাকে, তাকে কি বলে, তাকে তাকে স্যাটেলাইট বলা হয়। তাকে কি বলা হয়, তাকে স্যাটেলাইট বলে। তাকে কি বলে, তাকে স্যাটেলাইট বলা হয়। তাহলে স্যাটেলাইট কাকে বলে না, আমাদের এই যে গৌণখাঁজ আছে, এই গৌণখাঁজের শেষে আমাদের যে প্রান্তিকে গোলাকার অংশ থাকে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি স্যাটেলাইট। এইবার এখানটা করে স্টার দিয়ে একটা পয়েন্টকে মাথায় রাখবে যে আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোম কে বলা হয় স্যাট ক্রোমোসোম। তাহলে এখান থেকে একটা প্রশ্নকে মনে রাখো যে আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে কি বলবো, স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে কি বলে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে বলা হচ্ছে আমাদের স্যাট ক্রোমোসোম বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে কি বলে, আমাদের স্যাট ক্রোমোসোম বলে। ক্লিয়ার হয়েছে কথা? ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে আমার এটা গেল কি, আমার এটা গেল হচ্ছে আমাদের স্যাট ক্রোমোসোমের কথাটা গেল। এইবার দেখো স্যাট ক্রোমোসোমের কথার পরবর্তীতে আমাদের যদি ক্রোমোজোমকে নিয়ে আমি তোমার সাথে আলোচনা করি, তাহলে কি হয়েছে, এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে কি করবে, আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মেনলি দুই ভাগে। কি কি ভাগে না, একটার নামটা হলো কি আমাদের, একটার নামটা হলো আমাদের নিউক্লিক অ্যাসিড, আর একটার নামটাকে আমরা কি বলবো, আর একটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি প্রোটিন, আর একটার নামটাকে বলবো হচ্ছে প্রোটিন। এবং আমার এখানে আর একটা যেটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, ধাতব আয়ন। এইবার এই ধাতব আয়ন কি কি হতে পারে আমাদের, এই ধাতব আয়ন হতে পারে আমাদের কি হতে পারে বলো, Ca2+ হতে পারে, Fe3+ হতে পারে। এই নিউক্লিক অ্যাসিড আমাদের দু রকমের হতে পারে, একটা হচ্ছে আমাদের ডিএনএ, আর একটা হচ্ছে আমাদের আরএনএ। প্রোটিনের ক্ষেত্রে আমাদের দু রকম হতে পারে, একটার নামটা হলো আমাদের হিস্টোন প্রোটিন, আর একটার নামটা হলো আমাদের অহিস্টোন প্রোটিন। ক্লিয়ার না, ক্লিয়ার না বলুন? ক্লিয়ার? তাহলে এই যে আমাদের টোটাল জায়গাটা গেল, এই টোটাল জায়গাটার ভিত্তিতে আমি যদি দেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো আর কি পাবো না একটু আলোচনা করতে যাবো। প্রথম কথা আমি যেটা আলোচনা করবো, সেই আলোচনা করার জায়গাটার নামটা কি না, আমাদের ক্রোমোজোমে ডিএনএ প্লাস আমাদের হিস্টোন প্রোটিন, এই দুটো মিলিয়ে আমাদের থাকে কত পার্সেন্ট, 90%। এবং আমাদের এইখানে এই যে আরএনএ আর অহিস্টোন প্রোটিন, এই দুটো মিলিয়ে আমাদের থাকে কত পার্সেন্ট, এই দুটো মিলিয়ে আমাদের থাকে হচ্ছে 10%।
এই দুটো মিলিয়ে আমাদের থাকে কত পার্সেন্ট? এই দুটো মিলিয়ে থাকে হচ্ছে কত আমাদের বলো? 10%। তাহলে আমাদের যদি এই যে 90% আছে, এই 90% অনুপাত কত আমাদের? 1:1। এই 90% অনুপাত কত আমাদের বলো? 90% অনুপাত হচ্ছে আমাদের 1:1। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার চলে এসো যে স্যার ডিএনএ কি, আরএনএ কি, এই নিয়ে আলোচনা। তাহলে প্রথম আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এর পুরো কথা কি? এই ডিএনএ এর পুরো কথা হলো আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কি গেল আমাদের? এটা গেল হচ্ছে আমাদের ডিএনএ এর নাম। ডিএনএ ক্লিয়ার হয়েছে? এবার এখানে কি হয়েছে আমাদের? এই যে ডিএনএ আছে, এই ডিএনএ এর গঠনটা কিরকম? না আমাদের এই ডিএনএ এর গঠনটা হচ্ছে কিরকম? দ্বিতন্ত্রী। আমাদের এই ডিএনএ এর গঠনটা কিরকম বলো? আমাদের এই ডিএনএ এর গঠনটা হচ্ছে দ্বিতন্ত্রী। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্নটা আসছে ডিএনএ এর গঠন যদি আমাদের দ্বিতন্ত্রী হয়, এই দ্বিতন্ত্রী গঠনটা কে আবিষ্কার করেছেন? না দ্বিতন্ত্রী গঠনটা আমাদের আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী ওয়াটসন। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক আমাদের এই দ্বিতন্ত্রী গঠনটা আবিষ্কার করেছেন। তাহলে আমাদের দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক আমাদের এই দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেছে। তাহলে এই যে দ্বিতন্ত্রী গঠনটা মানে ডবল হেলিক্স, অর্থাৎ এইরকম একটা প্যাঁচানো তার সঙ্গে এরকম আর একটা প্যাঁচানো, অর্থাৎ দুটি প্যাঁচানো হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী গঠন বলে। এইবার যে কথাটি আছে, আমাদের এই ডিএনএ কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটার নামটা কি আছে আমাদের? না ডিপেন্ড আপন এন টু বেস। এন টু বেসের উপর ভিত্তি করে আমাদের ডিএনএ কে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর জিনিসটা কি? এক নম্বর জিনিসটা হচ্ছে আমাদের পিউরিন বেস। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? আর একটা জিনিসের নামটাকে বলবো হচ্ছে আমাদের পিরিমিডিন বেস। এক নম্বর জিনিসের নামটা হচ্ছে আমাদের পিউরিন বেস, আর একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের পিরিমিডিন বেস। যদি আমাদের পিউরিন বেসের কথা এসেছে, এই পিউরিন বেসের ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এই পিউরিন বেসকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। কি কি? না আমাদের যেইটা আছে কি কি, একটার নামটাকে বলবো অ্যাডেনিন, আর একটার নামটাকে কি বলবো? আর একটার নামটাকে বলবো গুয়ানিন। ক্লিয়ার হয়েছে? আবার এই দিকে দেখো, যদি পিরিমিডিন বেসের ক্ষেত্রে দেখেছি, তাহলে আমাদের কি কি আছে? দুটো জিনিস আছে। একটা জিনিসের নাম হলো থিয়ামিন, এবং অপর জিনিসের নামটাকে আমরা কি বলবো? অপর জিনিসের নামটাকে বলবো ইউরাসিন। এইবারে অ্যাডিনিনকে কি দ্বারা? এ দ্বারা। গুয়ানিনকে কি দ্বারা? জি দ্বারা। থিয়ামিনকে টি দ্বারা। আর ইউরাসিলকে ইউ দ্বারা আমরা ডিনোটেট করতে পারি। তাহলে ইন জেনারেলি আমাদের ডিএনএ এর কাজ কি? ডিএনএ হলো আমাদের বংশগতির ধারক ও বাহক। আমাদের ডিএনএ কি? ডিএনএ হলো তোমাদের বংশগতির ধারক ও বাহক। এটা হচ্ছে আমাদের ডিএনএ। এইবার যখনই আমাদের ডিএনএ এর কথা আসবে, ডিএনএ এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকে তার নামটা কি স্যার? তার নামটা হলো আমাদের আরএনএ। এই আরএনএ এর পুরো কথা কি? না আরএনএ এর পুরো কথা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড আছে, এটার স্যার ফিগারটা বা শেপটা কিরকম? এর ফিগারটা হচ্ছে আমাদের একদম। এর ফিগারটা কিরকম? এর ফিগারটা হচ্ছে আমাদের একদম। এবং এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা জিনিসের নাম পিউরিন, আর একটা জিনিসের নাম হলো আমাদের পিরিমিডিন। একটা জিনিসের নাম পিউরিন, আর একটা জিনিসের নাম হলো পিরিমিডিন। এই যে পিউরিন আছে, এই পিউরিনকে আমাদের সেম ডিএনএ যেমন এডেনিন, অ্যাডেনিন আর গুয়ানিন। আর একটা যেটা আছে পিরিমিডিনের ক্ষেত্রে আমার আর একটা যে জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে কি বলবো? পিরিমিডিনের ক্ষেত্রে আমাদের জিনিস আছে ইউরাসিল ও সাইটোসিন। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো?
ইউরাসিল ও আমাদের আর একটা যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে সাইটোসিল। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এখানে ছিল ইউরাসিল থিয়ামিন, এখানে কি হলো, এখানে হয়ে গেল আমাদের সাইটোসিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এক সেকেন্ড। তাহলে আমাদের এ কি করে না, আমাদের এ করে হচ্ছে, আমাদের কি করে, আমাদের যেটা করে কি, আমাদের এটা যেটা করে সে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। আমাদের এই যে জিনিসটা করে সেই জিনিসটা কি করে না, আমাদের এই জিনিসটাকে বলে হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো আমাকে, এখানে এখানে একটুখানি বলো। এক সেকেন্ড। হয়েছে, এটা গেল। তাহলে এইটুকুনি রিগার্ডিং কোনো কিছু বুঝতে পারছো না? আচ্ছা স্যার, এটা থ্যাংক ইউ বলেছে, খুব সুন্দর ক্লাস স্যার। আচ্ছা ষষ্ঠী, খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ তোমাকেও, প্রত্যেককে থ্যাংক ইউ। দেখো, আমি জাস্ট চেষ্টা করছি, আমি জাস্ট জিনিসটাকে চেষ্টা করছি যে যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যাতে করে তোমাদের কোনো রকম কি হয় না, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, সেইটা জাস্ট আমি চেষ্টা করছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করেছো, সেই সাপোর্টে কিন্তু আমি বা আমাদের মতো স্যার ম্যাডামরা এরা কিন্তু আরো তোমাদেরকে দিতে পারো। ওকে, চলো, বুঝতে পেরেছো? চলো, এবার হচ্ছে কি, আচ্ছা স্যার আরএন এর কাজ কি, আরএন এর কাজ কি না, আরএন এর কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। আরএন এর কাজ কি, আরএন এর কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার? চলো, প্রোটিন সংশ্লেষ করা। এইবার আমি তোমাদের জন্য আজ কতগুলো কোশ্চেন এনেছি। দেখো, যেমনটি আমাদের কথা তেমনটি আমাদের কাজ। আমাদের কথাবার্তা কি ছিল, কথাবার্তা ছিল যে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আমাদের দিয়ে থাকবে, সেরকম দেখো আমাদের কোশ্চেনও আছে, সেরকম দেখো আমাদের কোশ্চেনও আছে। কি আছে? হু প্রপোজ দ্য সেল থিওরি, অর্থাৎ কে আমাদের কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন। তাহলে আমাদের এখানে কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন কি না, ভালো করে মাথায় রাখবে, আমাদের কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন রবার্ট হুক করেছেন, স্লাইডেন এবং সোয়ান করেছেন, অ্যান্টন ফন লিউয়েনহফ করেছেন এবং রুডলফ হিপচে করেছেন। তাহলে কে করেছেন? কোষ তত্ত্ব বা কোষবাদ আবিষ্কার করেছেন আমাদের স্লাইডেন এবং সোয়ান, অর্থাৎ আমাদের প্রাণীবিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী এই দুজনে মিলে আমাদের কি আবিষ্কার করেছেন? আমাদের কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন। এই রবার্ট হুক কি করেছেন? রবার্ট হুক হচ্ছেন প্রথম কোষের আবিষ্কর্তা। আমাদের কোষের আবিষ্কর্তা কে না, রবার্ট হুক। হয়েছে এখান থেকে। এবং আমাদের এটি কি কোষের না, মৃত কোষের। তাহলে আমাদের যদি বলা হয়েছে সজীব কোষ কে আবিষ্কার করেছেন, তাহলে তোমরা প্রত্যেকে জানো, জাস্ট একবার রিমাইন্ডারের জন্য বললাম, রবার্ট ব্রাউন হচ্ছেন আমাদের কি করেছেন, এই কোষ কে আবিষ্কার করেছেন। হয়েছে এখান থেকে। এবং আমাদের কি হয়েছে, অ্যান্টন ফন লিওনহফ হয়েছে গেল। চলো নেক্সট, নিচের কোনটি কোষ তত্ত্ব, মানে হুইচ অফ দি ফলোইং ইজ নট পার্ট অফ সেল থিওরি, অর্থাৎ নিম্নলিখিত কোনটি কোষ তত্ত্বের অংশ নয়। তাহলে আমাদের নিম্নলিখিত কোনটি কোষ তত্ত্বের অংশ নয়? অল দ্য লিভিং অর্গানিজম আর মেড আপ টু বাই সেল, হলো এক নম্বর। নাম্বার দুই কি বলেছে, যে সেল আর দি বেসিক ইউনিট অফ লাইফ, অর্থাৎ সেল হলো আমাদের বেসিক ইউনিট অফ লাইফ। নাম্বার তিন কি বলেছে, সেল অ্যারাইজ ফ্রম দি নন লিভিং ম্যাটার, অর্থাৎ সেল আমাদের অজীবজাত কোনো বস্তু থেকে আসছে। নাম্বার চার কি, সেল অ্যারাইজ ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ আমাদের সেল থিওরির পার্ট কোনটা না,
দেখো আমাদের একমাত্র অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ অল দ্য লিভিং অর্গানিজম আর মেড আপ টু সেল, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা যে অর্গানিজম আছে তারা সেল থেকে তৈরি হয়েছে। 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2 এর পয়েন্ট কি? নাম্বার 2 এর পয়েন্ট হচ্ছে আমাদের যেটা আছে বলো কি, যে আমাদের সেলস আর দি বেসিক ইউনিট অফ লাইফ। সেলস আর দি কি বলবো আমাদের এখান থেকে, সেলস আর দি বেসিক ইউনিট অফ লাইফ। তার মানে আমাদের সেল হলো জীবের গঠনগত কার্যগত একক। হ্যাঁ ঠিক বলেছো। নাম্বার 3, সেল অ্যালাইজ নন লিভিং ম্যাটার, মানে কি সেল আমাদের অন্য জায়গা থেকে তৈরি হচ্ছে। এটা কি উত্তর হবে না, এটা ভুল, তার মানে এটা হচ্ছে রাইট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3 কি বলেছে, হু অ্যাডেড দ্য স্টেটমেন্ট all cell comes from the pre-existing cells? প্রি-এক্সিস্টিং সেল থেকে আসছে, অর্থাৎ সকল পূর্ববর্তী কোষ থেকেই উৎপন্ন হয়। এই বক্তব্যটি কে যুক্ত করেছিলেন? কে করেছিলেন? স্লাইডেন করেছিলেন, সোয়ান করেছিলেন, রুটফার ভির্চ করেছিলেন এবং রবার্ট ব্রাউন করেছিলেন। তাহলে আমার এখানে কে উত্তর হবে না, রুডলফ ভির্চ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রুডলফ ভির্চ এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? এবং আমাদের এখানে কি জিনিস আছে, স্লাইডেন এবং সোয়ান এরা হচ্ছেন একজন প্রাণী বিজ্ঞানী এবং আর একজন হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানী। এরা দুজনা কি করেছেন, এরা দুজনা আমাদের কি করেছে বলো, যে কোষবাদ বা সেল থিওরি, এই সেল থিওরিটা আমাদের আবিষ্কার করেছেন। ওকে, রবার্ট ব্রাউন কি করেছেন না, আমাদের প্রথম সজীব কোষ আবিষ্কার করেছেন। এবং সেই ক্ষেত্রে কি মাথায় রাখবে, আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে যে কি না, রবার্ট ব্রাউন হচ্ছে আমাদের সজীব কোষ ছাড়া নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। তাহলে দেখো একটা কোশ্চেন মানে কিন্তু শুধুমাত্র যে একটা কোশ্চেন তা না, একটা কোশ্চেন মানে হচ্ছে সেই কোশ্চেনের সঙ্গে হাজার একটা কোশ্চেন। ওকে চল, হুইচ অফ দি ফলোইং ডাজ নট ফলো দ্য সেল থিওরি, অর্থাৎ কোনটি আমাদের সেল থিওরি ফলো বা করে না, নিম্নলিখিত কোনটি কোষতত্ত্ব অনুসরণ করে না? প্লান্ট করে না, ব্যাকটেরিয়া করে না, অ্যানিমেল করে না, না ভাইরাস করে না? তাহলে প্রথম কথা দেখো, আমাদের এখান থেকে একটা কথাকে মনে রাখবে, কোষতত্ত্ব অনুসরণ করে না কে কি। তাহলে দেখো প্লান্ট কোষতত্ত্ব অনুসরণ করবেই, কারণ সেখানে আমাদের ইউক্যারিওটিক কোষ আছে, করবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। নাম্বার 2 কি, অ্যানিমেল করে, অবশ্যই করে। তাহলে আমাদের এখানে কোষতত্ত্ব অনুসরণ করে নাকি, একমাত্র মনে রাখবে আমাদের ভাইরাস হচ্ছে আমাদের কোষতত্ত্ব অনুসরণ করে না। কি করে না, না ভাইরাস হচ্ছে আমাদের কোষতত্ত্ব অনুসরণ করে না। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নম্বর 5, প্রথম কি কোষ আবিষ্কার করেন? হু ডিসকভার দ্য সেল এট দি ফার্স্ট টাইম, অর্থাৎ আমি কি বলবো এখান থেকে, যে প্রথম কোষ কে আবিষ্কার করেন? অ্যান্টন ফন লিউয়েনহফ, রবার্ট হুক, রুডলফ ভির্চ অর স্লাইডেন? তাহলে আমাদের কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। এছাড়াও দেখো তোমাদের জন্য আরো কোশ্চেন আছে, এই দেখো আরো তোমাদের জন্য এক্সট্রা অনেক কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলোকে তোমরা পিডিএফ এর মাধ্যমে পাবে এবং পিডিএফ এর মধ্যে পাবার পরবর্তীতে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমরা এইখান থেকে শুরু করব। তাহলে আজকে তোমাদেরকে কি কি পড়ানো হলো, আজকে তোমাদেরকে বেসিক একটা বায়োলজির যে ওভারঅল সিলেবাস সেটা তোমরা জানতে পারলে। হ্যাঁ না হ্যাঁ। নাম্বার 2 জিনিসটা কি জানতে পারলে, যে এর পরবর্তীতে কি, আমার পরবর্তীতে কি জিনিসটা গেল, যে আমাদের কোষ কাকে বলে, কোষের ভাগ কি কি, আমাদের কোষের মধ্যে মেন পার্ট কে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোসোম, ক্রোমোসোমের কি কি ভাগ ইত্যাদি প্রভৃতি সমস্ত বেসিক যে পার্টটা, সেই বেসিক পার্টটা তোমাদেরকে এখানে আলোচনা করানো হলো।
এবার শুধু তুমি এখানে বলো যে তোমাদের এই রিগার্ডিং কোনো কিছু অসুবিধা আছে বা নেই। একটুখানি কমেন্টের মাধ্যমে জানো। আচ্ছা, বিলকিস খাতুন দেখতে পাচ্ছি না স্যার, এখন দেখতে পাচ্ছ বিলকিস? বিলকিস এখন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। স্যার আমি পুরো ক্লাসটা শুনেই গেলাম, স্ক্রিন কিছু দেখতে পাইনি। বর্ষায় প্রবলেমটা একমাত্র তোমার হচ্ছে। আচ্ছা, আর একটু ক্লাস করার না ভালো লাগছে। দেখো, ওইভাবে তো কিছু হয় না। আমার কথা হচ্ছে যে মানে এটাকে বলে না, একটা কি বলতো, সেই ব্যালেন্স ডায়েট চার্টের মতন করে একটা গল্প বলি তোমাকে। সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট চার্ট। সেই জিনিসটা কিরকম না, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসকে তুমি নাও, তাহলে দেখবে যে একটা দিন গিয়ে খুব একটা ভালো জিনিসকে তুমি অ্যাচিভ করতে পেরেছো। তো তোমার যদি এইটুকু রিগার্ডিং এর মধ্যে কোনো কিছু কোশ্চেন থাকে, আহ এইটুকুনি করো, আমাকে বলো যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি ওইটা। আর আমি পরবর্তী দিন থেকে আমি তোমাদের জন্য, যারা যারা তোমাদের সঙ্গে তো আমার মিট হচ্ছেই, তো সেই ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে পরবর্তী দিনকে ক্লাসটা যেন আমি ঠিকঠাক করে করতে পারি। ওকে। আচ্ছা, সৃষ্টি, বিলকিস, প্রত্যেকে একটু জানো তোমাদের ক্লাসটি কেমন কি লাগলো। আর তোমরা প্রত্যেকে সবাই যারা যারা ক্লাস করছো, তারা 2 মিনিট 2 মিনিট 4 মিনিট ওয়েট করবে। স্যার তোমাদের কাছে কিছু কথা বলবে, তারপরে তোমরা যে যার মতো লেট নিতে পারো। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করবো? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, অবশ্যই আপনি বন্ধ করতে পারেন। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তার আগে আমি কোডের জায়গাটাও শেয়ার করে দিচ্ছি যাতে করে সময় নষ্ট না হয়। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আশা করি দেখা যাচ্ছে, তাই তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? আর সেকেন্ড পেজে কোড রয়েছে। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিলাম, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, সবার দরকার নেই, একজন দুজন করলেই হবে। যদি একটা দুটো সেন্টেন্স মানে ভালো, খুব ভালো, দারুণ না লিখে যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করি, একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করি। গ্রুপটা ওপেন আছে দেখো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। তোমাদের সাথে দেখবে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো লিঙ্ক শেয়ার করা হয়েছে, বা তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এগুলো লিঙ্ক শেয়ার করা হয়েছে। অবশ্যই ওগুলোতে জয়েন করে যাও। ওখান থেকে রেগুলার বেসিসে কিন্তু কিছু না কিছু পাবেই। যদি কেউ জয়েন করে থাকো তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে বা বুঝতে পারছো। তোমার সাথে দেখবে গ্রুপে শেয়ার করা হয়েছে।
টাইম প্রায় শেষ। আমি এও জানিয়ে দিচ্ছি যে বিগত ক্লাসগুলোর রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে। যারা বিগত কোনো ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস মিস করে আছো তাদের জন্য বলছি, লিঙ্ক সেটা বলা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা রেগুলার বলা হয়। বা কোনো রকম ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। এই ব্যাপারটা খেয়াল রেখো, এটা করলে তোমার কাছে কিন্তু কোনো অবস্থাতে যাবে না। সরি, নেক্সট আমি জাস্ট দুটো তিনটে কথা জানিয়ে দিই। আহ, বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ কিভাবে পাবে বা কিছু, তার আগে বলে রাখি যে আমাদের পরপর 5 দিন ক্লাসের লিঙ্ক শেয়ার, মানে 5 দিন ক্লাসের শিডিউল শেয়ার করা হয়েছিল। একদম প্রথম দিন ছিল জেনারেল ডিসকাশন সিলেবাসের জায়গাটা, তারপরে হিস্ট্রি হয়েছিল, তারপরে সিডিপি, দেন তোমার ইংলিশ গ্রামার, আর চতুর্থ দিনে বায়ো সায়েন্স। আগামীকাল রয়েছে অঙ্কের ক্লাস। এই আগামীকাল আমাদের লাস্ট ক্লাস রয়েছে। তার মানে এই না যে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি যে এবার একটা নতুন গতিতে নতুন উদ্যমে ক্লাস থাকবে, অর্থাৎ একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, যে যার মধ্যে সাপ্তাহিক রুটিন মেনে ক্লাস হবে এবং সেখানে একটা নির্দিষ্ট প্রসেসে মানে আমাদের যে সিলেবাস যেরকম যা রয়েছে এবং যে কোর্সগুলোর কথা বলছি সেগুলোকে এই মানে এর মধ্যে পুরোপুরি কভার হবে। আমি একবার বলে দিচ্ছি খুব শর্টে যে কি কি কোর্স রয়েছে। প্রথমত বলবো আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 2, এই দুটোই। আপার প্রাইমারি টেট বললে দুটো বোঝায়, একটা হচ্ছে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। আবারও বলছি, আমরা অনেকে আর্টস বলি, এটা আর্টস নয়। আর্টস কিন্তু লিমিটেড জায়গা, সোশ্যাল সায়েন্স অনেকটা বড় জায়গা। তো আর্টস এবং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স দুটোই এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। অর্থাৎ আর্টস এর মধ্যে আমাদের যে যে সাবজেক্ট গুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স; সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, সবকিছু এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। বা সিটেট পেপারটা একই রকম। এবার আসছি প্রাইমারি টেট বা সিটেট পেপার 1। প্রাইমারি টেট বা সিটেট পেপার 1 বললে আমাদের 5টা সাবজেক্ট বোঝায়, সবকিছুর মধ্যে ইনক্লুড, প্লাস তার পেডাগজি। এবং এই কোর্সের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু সম্পূর্ণ কভার হবে। তো এই কোর্সগুলো, ঠিক আছে, আপার প্রাইমারি টেট, সিটেট এবং গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ এই কোর্সের মধ্যে কভার হবে। আগামীকাল যে ক্লাসটা থাকবে তার গুরুত্ব মূলত তিনটে মূল গুরুত্ব রয়েছে। 1 নম্বর যদি বলি, প্রথমত অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগামীকাল ক্লাসে। যে অঙ্কের সিলেবাসটা কি রয়েছে, কিভাবে আমরা মার্চ করতে পারি, প্রিভিয়াস কেমন কি কোশ্চেন এসছে, এগুলো নিয়ে আগামীকাল ডিটেলসে ডিসকাস হবে। 2 নম্বর হচ্ছে নতুন ব্যাচ সম্পর্কে তোমাদের সাথে জানিয়ে দেওয়া হবে, যে নতুন ব্যাচে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি, কোর্স ফি সর্বনিম্ন থাকবে। সর্বনিম্ন বলতে যে তোমার পরিচিত মেজর সেজো যারা ইনস্টিটিউট রয়েছে তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকে। বা শুধুমাত্র নিম্নবিত্ত মানে বা মধ্যবিত্ত নয়, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, সেরকম টাইপের কোর্স ফি থাকবে। অর্থাৎ মানে কোর্স ফি থাকবে একদম সর্বনিম্ন, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যদি বলি, তাহলে তুমি সো কল্ড বড় মনে করো, বড় ইনস্টিটিউট, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না, কথা দিচ্ছি। যেরকম বলছি ঠিক সেরকম। এবং আগামীকাল আমি জানিয়ে দেবো যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ এখানে যদি দেখি এখনো অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে। প্রথমত তোর বাংলা, তারপরে প্রাইমারি টেটের মধ্যে এনভায়রনমেন্ট, এই দুটো বাদ রয়েছে। এদিকে একই রকম ভাবে জিওগ্রাফি, পলিটি বা ইকোনমিক্স এগুলো থাকবে। ওদিকে ফিজিক্যাল সায়েন্সের থাকছে। এছাড়া আমাদের এই কোর্সের মধ্যে স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে, যেটা আমাদের ওই গ্রুপ সি গ্রুপ ডির জন্য কাজে লাগবে। তো নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, যেহেতু হাতে তুলনামূলক সময় কম, নাম্বার 1। নাম্বার 2, এতগুলো সাবজেক্ট সেক্ষেত্রে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে। তো আগামীকাল আমি জানিয়ে দেবো যে সাপ্তাহিক রুটিন কি হবে, কবে কোন দিন কি ক্লাস থাকবে, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, সবকিছু আমি আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। এবং এমন না যে মুখে বলছি, সবকিছু রিটেন আকারে, একদম লিখিত আকারে তোমাদের সাথে আমি জানিয়ে দেবো। তো আগামীকাল লাইভ ক্লাস কেউ মিস করবে না। তৃতীয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যেটা হচ্ছে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবারও বলছি,
রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। অর্থাৎ আগামীকাল যে মাস্টার সিক্রেট কোর্স শেয়ার করা হবে, যে গতকাল ধরো তুমি ইংলিশ ক্লাস মিস করে গেছো, বা তার আগের দিন সিডিপি ক্লাস মিস করে গেছো, মানে কোনো একটা বা দুটো বা তিনটে ক্লাসও মিস করে গেছো, সেই ক্লাসগুলো রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তো আগামীকাল এই তিনটে মূল গুরুত্ব রয়েছে ক্লাসে। অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে যে অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন হবে, কোর্স ফি কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সাপ্তাহিক রুটিন কি হবে, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, সমস্ত কিছু একদম লিখিত আকারে তোমাদের সাথে আগামীকাল শেয়ার করে দেওয়া হবে। তৃতীয় যেটা বললাম, মাস্টার সিক্রেট কোড, যার সাথে বিগত ক্লাস সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আমি কোডে চলে আসছি। আজকের যে কোড রয়েছে, এটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে কোড। শুধুমাত্র এটাকে টাইপ করে পাঠাবে যে আই অ্যাম দ্য বেস্ট, এটা হচ্ছে সিক্রেট কোড, আই অ্যাম দ্য বেস্ট। রেগুলারের কোডগুলো যদি একবার মনে করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কোড ঠিক কতটা। আই অ্যাম দ্য বেস্ট কোড, আর নাম্বারটা সেম রয়েছে। আগামীকালের নাম্বার কিন্তু পাল্টে যাবে। নাম্বারটা রয়েছে 6291515880, 6291515880। এটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে 6291515880, 6291515880। আর কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, এটা হচ্ছে সিক্রেট কোড। আর কোডটা পাঠাবে 6291515880, 6291515880। এই নাম্বারে আমাকে সিক্রেট কোডটা পাঠাবে। কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। আর কোডটা পাঠাবে 6291515880, 6291515880। কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। আর পাঠাবে 6291515880। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই। আগামীকাল ক্লাস সম্পর্কে জানিয়ে দিলাম। এগুলো আবারও বলছি, আগামীকাল লাইভ ক্লাস কেউ মিস করবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এই কথাটা আশা করি প্রমাণ করার দরকার নেই। গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তুমি পার্সোনালি 1000টা মেসেজ করলেও মানে এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে যাবে না, বা এই সংক্রান্ত কোনো কিছু ইনফরমেশন কিন্তু তুমি পাবে না। তাই বলবো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। 1.5 ঘন্টা ক্লাস থাকবে, মানে 8টা থেকে ক্লাস শুরু হবে, 8টা থেকে 9টা 15 পর্যন্ত অঙ্ক নিয়ে থাকবো। 9টা 15-র পর নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। তো এইভাবে থাকবে আগামীকাল ক্লাস। অর্থাৎ আগামীকাল লাইভ ক্লাস কেউ মিস করো না। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। কোনো কোনো বিষয়ে দুজন ফ্যাকাল্টি থাকবেন সাবজেক্ট প্লাস পেডাগজির জন্য, দুজন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবেন। এবং প্রত্যেক সপ্তাহে, মানে যেদিন থেকে ক্লাস শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে আমি আগামীকাল জানিয়ে দেবো। তো যেদিন থেকে ক্লাস শুরু হবে দেখবে সেই সপ্তাহ থেকেই প্র্যাকটিস ক্লাস আসছে। প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সট্রা প্র্যাকটিস ক্লাস থাকবে, কোনো না কোনো সাবজেক্ট। এই সপ্তাহে হয়তো সিডিপি, তো পরের সপ্তাহে তো হিস্ট্রি, তারপরের সপ্তাহে তো ফিজিক্যাল সায়েন্স, তো তারপরের সপ্তাহে দেখবে বাংলা, তারপরের সপ্তাহে হয়তো দেখবে জিওগ্রাফি আসছে, তো তারপরের সপ্তাহে হয়তো অঙ্ক। এরকম কোনো না কোনো মানে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টে প্র্যাকটিস ক্লাস থাকবে। অর্থাৎ রেগুলার ক্লাসে পুরো ডিটেলস ডিসকাশন হবে। এমসিকিউ অবশ্যই থাকবে, কিন্তু সেখানে মূল গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডিসকাশন। হয়তো কোন একটা ক্লাসে 10টা এমসিকিউ হলো, তো কোথাও 15টা হলো, কোথাও 20টা হলো, এরকম। কিন্তু মূল দায়িত্ব থাকবে এই রেগুলার ক্লাসের, যে কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টার গুলোকে এগোনো, একদম চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে এগোনো। কিন্তু প্র্যাকটিস ক্লাসের মূল উদ্দেশ্য যে চ্যাপ্টার গুলো হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টার গুলোর উপরে প্র্যাকটিস, মানে এমসিকিউ কোশ্চেন। অর্থাৎ একটা 1.5 ঘন্টা বা 90 মিনিটের ক্লাসের টার্গেট থাকবে 90 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করা। তাহলে বুঝতে পারছো যে কতগুলো কোশ্চেন যাবে তোমার কাছে। তো এইভাবে যাবে। আমি আগামীকাল এগুলো তোমাদের সাথে পুরো ডিটেলস একদম লিখিত আকারে শেয়ার করে দেবো। কিন্তু আবারও বলছি, লাইভ ক্লাস কেউ মিস করবে না, সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। আগামীকাল ক্লাসে আমি নিজে থাকবো, তো অঙ্কের ক্লাস মিস করবে না। কারণ যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য বাধ্যতামূলক, যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য বাধ্যতামূলক, যারা আপার প্রাইমারি টেট সায়েন্স দেবে তাদের জন্য বাধ্যতামূলক।
অর্থাৎ সবার জন্য মোটামুটি কাজে লাগছে। এবার যারা ইয়ে রয়েছে কি বলে সোশ্যাল সায়েন্স যাদের রয়েছে তারা নিশ্চয়ই গ্রুপ সি গ্রুপ দিয়ে দেবে, বা তাদের মধ্যে কেউ কেউ আছে প্রাইমারি টেট দেবে। অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু অঙ্ক কাজে লাগছে, অঙ্ক কিন্তু কাজে লাগছে। তো অবশ্যই আগামীকাল এই নিয়ে বিস্তারিত কথা বলবো, ম্যাথ এবং তার পেডাগজি যা যা রয়েছে। যদি আমাদের ম্যাথের পেডাগজির জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে, আমি শুধু জাস্ট সিলেবাসটাকে একটু খুব ছোট্ট করে ডিসকাস করে দেবো, কিন্তু পেডাগজিতে আমরা খুব বেশি ঢুকবো না। ম্যাথের পেডাগজির জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে। শুধুমাত্র অঙ্কের জন্য আবারও বলছি 3 জন ফ্যাকাল্টি থাকবে, পেডাগজির জন্য 1 জন ফ্যাকাল্টি থাকবে, টোটাল অঙ্কের জন্য 4 জন ফ্যাকাল্টি থাকবে আমাকে ধরে। টোটাল অঙ্কের, আমি শুধু একটা সাবজেক্টের কথা বলছি, যে অঙ্কের জন্য 4 জন ফ্যাকাল্টি থাকবে আমাকে ধরে, আমাকে নিয়ে টোটাল 4 জন ফ্যাকাল্টি থাকবে। তো এইভাবে আমি আবারও বলছি, কোনো একটা সাবজেক্ট মানে কোনো একজন টিচার একাধিক সাবজেক্ট পড়াবেন না, একটাই সাবজেক্ট পড়াবেন, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। এমন কিছু সাবজেক্ট আছে যেখানে তোমার সাবজেক্ট এবং পেডাগজি টিচারও আলাদা রয়েছে। এছাড়া এই যে প্র্যাকটিস ক্লাস বললাম, প্র্যাকটিস ক্লাসের টিচারও আলাদা থাকবে, যিনি প্র্যাকটিস ক্লাস করাবেন আর যিনি রেগুলার ক্লাস করাবেন, এই 2 জন ফ্যাকাল্টিও আলাদা। যে বললাম ধরো হিস্ট্রি ক্লাস হয়েছে, হিস্ট্রি যেটা হচ্ছে রেগুলার ক্লাস, সেখানে তো পুরো ডিটেলসে ডিসকাশন হচ্ছে, এই যে ফ্যাকাল্টি থাকবে তিনি আলাদা। আবার যিনি হিস্ট্রির এমসিকিউ করাবেন মানে প্র্যাকটিস ক্লাস করাবেন, তিনি আলাদা ফ্যাকাল্টি থাকবেন। তো আগামীকাল আমি এই নিয়ে ডিটেলসে তোমাদের সাথে জানিয়ে দেবো। লাইভ ক্লাসটা মিস করো না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।